প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিবিএল ফার্মা হেলথ গাইড মাই মেন্টর এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি জিনিয়া কবি সূচনা। দর্শক, মেন্টর শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। মেন্টর এমন একজন যিনি আমাদের পথ প্রদর্শক, যিনি আমাদের সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা দেয় কিংবা যার দেখানো পথে আমরা চলতে চাই। এই মেন্টর এবং মেন্টিদের নিয়ে আজ আমাদের দুজন কিংবদন্তি বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে আজকে আমাদের আয়োজন ডিবিএল ফার্মা হেলথ গাইড মাই মেন্টর। এবং এখানে একজন মেন্টি হিসেবে আজকে আমাদের সাথে শেয়ার করবেন তার জীবন ও কর্মক্ষেত্রে একজন মেন্টরের অবদানের কথা। আজ আমরা কথা বলবো দুজন এমন কিংবদন্তি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে। আমাদের সাথে আছেন প্রফেসর কোহিনুর বেগম, গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগ, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমরা শুরুতে পরিচয় করে দিই, তিনি আছেন আমাদের মেন্টর। এবং আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার গুলশান আরা, সিনিয়র কনসালটেন্ট, গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্স, সাবেক অধ্যাপক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল। তিনি মেন্টি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে কৈশোরকালীন স্বাস্থ্য, এর সমস্যা ও সমাধান। সেই বিষয়ে আমরা যাব, তবে শুরুতে আমরা জানতে চাই, আমরা যে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম যে একজন মেন্টর এবং মেন্টি, শুরুতে মেন্টির কাছে আমি জানতে চাই যে এই যে আমরা বলছি যে মেন্টর শব্দটির সাথে তো আমরা পরিচিত, কিন্তু আসলে এটার তো ব্যাপ্তি অনেক। আসলে এই যে তার দেখানো পথে চলা কিংবা তার দিক থেকে তাকে আপনাকে রিপ্রেজেন্ট করা, এই জায়গাটা শুরুতে একটু জানতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ ডিবিএল চ্যানেলকে যে আমাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ, মেন্টর একজন মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি অথবা মানুষ, যিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা দেন, শিখাইয়ে দেন, পথ প্রদর্শন করেন এবং ভুল ভ্রান্তি সেগুলোকে শুদ্ধ করে দেন। পরবর্তীতে দেখা যায় যে এইগুলো নিয়েই একজন তার জীবনকে অনেক বড় করে গড়তে পারে। অতএব মানুষের জীবন গড়তে একজন মেন্টরের ভূমিকা অনস্বীকার্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1984 সালে আমি ঢাকা মেডিকেল কলেজে জয়েন করি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসাবে। তখন আমার শ্রদ্ধেয় মেন্টর প্রফেসর কোহিনুর বেগম, উনি ছিলেন ওইখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি ছিলেন সেটি প্রয়াত প্রফেসর সৈয়দা ফিরোজা বেগম। অত্যন্ত আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন এবং ন্যাশনাল লেভেলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন গাইনি অবস্টেটিশিয়ান। এবং সেখানে আরও অনেকে ছিলেন। আমি যখন জয়েন করি ঢাকা মেডিকেল কলেজে, আমি একটু নাম মনে করতে চাই কারণ ওনাদের সঙ্গে কাজ করেছি এবং ওনারাও আমাদেরকে পথ প্রদর্শন করেছেন, ওনারাও আমাদেরকে শিখিয়েছেন। ডিপার্টমেন্টে ওনারাও ছিলেন প্রফেসর বদরুন্নেসা বেগম, উনি ইউনিট 2-তে ছিলেন। তারপরে প্রফেসর আনোয়ারা বেগম, উনি ইউনিট 3-তে ছিলেন। তখন আসলে এই 3টা ইউনিটই ছিল আমি যখন ছিলাম তখন, কারণ আমি পার্ট 1 করে FCPS পার্ট 1 করে জয়েন করেছিলাম। আমার ট্রেনিংয়ের প্রয়োজন ছিল 2 বছর। সে 2 বছর আমি ওখানে ঢাকা মেডিকেল কলেজে কাজ করেছি এবং 2 বছরই ম্যাডামের সঙ্গে ওইখানে কাজ করেছি। তো ম্যাডাম অত্যন্ত মাদারলি একজন মানুষ এবং অনেক জ্ঞানী, পারদর্শী এবং একজন খুব স্কিলড সার্জন। তো ম্যাডাম আসলে অনেক বেশি কিন্তু সময় দিতেন। আমি তো ট্রেইনি, তখন পার্ট 1 করে জয়েন করেছি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসাবে। তো একজন যতখানি সময় দেওয়া প্রয়োজন তার চাইতে অনেক বেশি সময় দিতেন আমাকে শিখাতে। কারণ আমি কিন্তু তখন একাই অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ছিলাম। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার এখন কিন্তু পদ অনেক হয়েছে, 4 জন করে থাকে, কিন্তু সেই সময়ে আমি একাই ছিলাম। তো পুরাটা সময়ই কিন্তু আমাকে শিখাতেন এবং আমিও তখন লাকি যে একজনই ছিলাম এবং সারাটা সময়ই আমাকে শিখাতেন। তো ম্যাডাম আসলে সময় দিতেন কিন্তু অনেক বেশি। যেরকম যে
সন্ধ্যায় রাউন্ডটা খুবই গুরুত্বপূর্ণ থাকে। সারাদিন রোগী ভর্তি হয়, সে রোগীদের ম্যানেজমেন্ট করতে হয়। রাতে যদি সেগুলোকে খুব ভালো করে ম্যানেজমেন্টটা কমপ্লিট করা না যায় তাহলে দেখা যায় যে অনেক ধরনের সমস্যা মানে তাদের হয়ে যায়। কিন্তু ম্যাডাম প্রত্যেক দিন হচ্ছে রাউন্ড দিতেন সন্ধ্যা 7টায়। তখন এটা আমার জন্য ছিল অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে ওনাকে আমি সন্ধ্যার সময় পাচ্ছি এবং সমস্ত রোগীগুলো ঠিকভাবে হয়েছে কিনা এবং তাদের আরও কি প্রয়োজন সে বিষয়ে উনি হচ্ছে মানে আসলে একজন নির্দেশনা দিতেন। মানে মেন্টর, আসলে আপনি যেটা বললেন যে মাদারলি, আসলে আমরা যেমন মানে একদমই পৃথিবীতে আসার পর মাকে অনুসরণ করি, তেমন মেন্টরের ভূমিকাটা তার চেয়ে আসলে কোনো অংশে কম না। প্রফেসর কোহিনুর বেগম, আমি একটু আপনার কাছে জানতে চাই মেন্টি সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, ধন্যবাদ। তো একজন টিচার হিসেবে কি দায়িত্ব হলো আমার যে মানে আমার কাছে যারা কাজ করে তাদেরকে আমার শিখাই দেওয়া, বিকজ আমার পরে তো তারাই আসবে, তাই না? সেই হিসাবে। আর তাছাড়া আমাদের ডাক্তারের সাথে একটা কথা আছে যে পেশেন্ট ম্যানেজমেন্ট করা আর অন্য জিনিস এক কিছু না। পেশেন্ট ম্যানেজমেন্ট শুধুমাত্র ট্রিটমেন্ট করলাম তা হবে না, হাউ টু বিহেভ উইথ দিস পেশেন্ট, হাউ টু বিহেভ উইথ দ্য অ্যাটেন্ডেন্স, এটাও একটা শেখার একটা পার্ট। তো কাজেই আমি যখন গুলশান যখন জয়েন করছে, গুলশান তখন অন্য মেডিকেল কলেজ থেকে এসে ঢাকায় জয়েন করছে, কিন্তু শি ওয়াজ ভেরি এনথুসিয়াস্টিক। আর তাছাড়া ওর নাম বললো না যে সৈয়দা ফিরোজা বেগম, এরশাদ আলী স্যার, মানে কিংবদন্তি সব প্রফেসররা তখন ঢাকা মেডিকেল কলেজ, আমি যখন আরএস ওখানকার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তখন সমস্ত কিংবদন্তি স্যাররা ওখানে। আমি খুব লাকি যে আমি তাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। যে একটা নাম হয়তো তোমাকে বলতে পারি, সেটা ওই সৈয়দা ফিরোজা বেগম, এরশাদ আলী স্যার, বদরুন্নেসা ম্যাডাম, ওদুদ স্যার, এটা সব করে কিংবদন্তি, তাদের সঙ্গে কাজ করার সুযোগটা আমার হয়েছে। গুলশান সেই সময় জয়েন করছে ইউনিট 1-এ অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার। খুব ভালো ছিল, মানে সিনসিয়ার ছিল, ভালো মন্দের কথা সিনসিয়ার ছিল। একজন লোক যদি সিনসিয়ার না হয়, কাজের প্রতি তার যদি দরদ না থাকে, রোগীর প্রতি দরদ না থাকে, কোনো দিন সে ভালো ডাক্তার হতে পারবে না। তো কাজেই আমারও একটা ন্যাক ছিল যে আমি কোনো জিনিস রিফিউজ করি নাই, যত রাত্রি হোক। বাসার ভিতরে থাকতাম, হসপিটালের মধ্যে বাসা ছিল গেট বিল্ডিংয়ে, মানে আমার কানের কাছে টেলিফোনটা থাকতো, একবার ক্লিং করলে আমি উঠে যেতাম, মানে আমি হেলা করিনি কোনো সময়। কাজে সেই হিসেবে আমার নিজেও শেখা হয়েছে, আর আমি ওদের মতো সিএ যারা পাইছি, যারা খুব সিরিয়াস সিএ ছিল, ওদেরকেও শেখাবার সুযোগ পাইছি। কাজে আমি জানি না কতটা আমি পারছি, তবে গুলশান এখন কিন্তু খুব এস্টাবলিশড ভালো এক ডাক্তার, সেই দিয়ে আমি খুব খুশি। সেক্ষেত্রে একটু অনুভূতিটা আপনাকে জিজ্ঞেস করব যে আসলে যখন এই যে সে তো আসলে আপনাকে রিপ্রেজেন্ট করে, নিশ্চয়ই সে সব জায়গায় বা কোনো একটা চ্যালেঞ্জ বা কোনো একটা এমন একটা মুহূর্তে তার হয়তো নিশ্চয়ই আপনার কথা মনে হয় যে আপনি তখন আসলে কিভাবে কাজ করতেন বা কিভাবে গাইড করেছেন তাদেরকে, তখন আসলে কেমন অনুভূতি হয়? না, সেটা তো ঠিকই, ও তো ফলো করবে আমার, বিকজ আমি তার সাথে অনেক দিন ছিলাম। আর যখন বললো না, যখনই আমাকে ডাকতো তখনই আমি তাকে সাহায্য করার চেষ্টা করতাম, বলতাম যে এই পেশেন্ট এইভাবে ম্যানেজ করো, এইভাবে ম্যানেজ করো। আর একটা জিনিস তোমাকে বলি, সেটা কি হলো যে এখনও শুধু তো গুলশান না, এখনও যদি কোনো জুনিয়র কোনো মেয়ে আমাকে কোনো সময় বলে, রাতেও যদি বলে ম্যাডাম আমি একটা পেশেন্ট নিয়ে খুব বিপদে পড়ছি, আই রেসপন্ড খুব প্রম্পটলি আমি রেসপন্স করি, বিকজ আমি জানি যে ওদের বিপদ না পড়লে তো আমার এতটা টেনশন করতো না, বাট আমি চেষ্টা করি সবসময় তাদের প্রবলেম সলভ করার জন্য। সেরকম গুলশানকেও আমার হাতে কলমে শেখানো যে কীভাবে করবে, কীভাবে পরে পরিবর্তিত করবে, কারণ আমার তো টার্গেট হয়েছে রোগীরা ভালো থাকো, আমিও ভালো থাকি, এবং আমার ভবিষ্যৎ যাদের হাতে আমার স্বাস্থ্য চিকিৎসা নির্ভর করবে তারা যেন ভালো করে শেখে। নিশ্চয়ই। এবং আমরা আসলে এই যে আপনাদের থেকে শুরুতেই মেন্টর মেন্টির যে সম্পর্কের জায়গাটা এবং শ্রদ্ধা এবং স্নেহের যে জায়গাটা, সেটি কিন্তু আমরা বেশ পরিষ্কারভাবে দেখলাম। তবে আমাদের আসলে সময় হয়েছে একটা বিরতির পরে আমাদের আজকের যে বিষয় কৈশোরকালীন স্বাস্থ্য এবং সমস্যা ও সমাধান, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সময় হয়েছে একটা বিরতি। দর্শক, ডিবিএল ফার্মা হেলথ গাইড মাই মেন্টর অনুষ্ঠানে সময় হয়েছে একটা বিরতির, সাথেই থাকুন, ফিরছি একটু পরে। আরও একবার স্বাগত ডিবিএল ফার্মা হেলথ গাইড মাই মেন্টর অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবির সূচনা, আমাদের সাথে আছেন দুজন কিংবদন্তি বিশেষজ্ঞ। আমরা কথা বলছিলাম তাদের সাথে। আমরা মেন্টর মেন্টির সম্পর্কের কথা তো আমরা জেনেছি, আমরা বলেছিলাম যে আমরা কৈশোরকালীন যে স্বাস্থ্য সেই বিষয়টি নিয়ে, আসলে এখান থেকেই তো সমস্যাটা শুরু হয়। যদি নারীদের ক্ষেত্রে বলি, যে কৈশোরকালীন স্বাস্থ্যটাই আসলে মূল চ্যালেঞ্জটা শুরু হয় তখন থেকে। একদম শুরুর সমস্যা হচ্ছে মাসিকের সমস্যা। আমি একটু গুলশান আপার কাছে একটু যেতে চাই যে
এই যে কৈশোরকালীন মাসিক সমস্যা, এটা নানা ধরনের সমস্যার মুখোমুখি হয়, ট্যাবু থাকে, ওই সময়টা এমন একটা বয়স, অ্যাডোলেসেন্ট, কাকে বলবে কাকে জানাবে, এখনো ইগনোরেন্ট, এখনো অনেক কিছু আমাদের দেশে ট্যাবু। আপনি মূল সমস্যাগুলো কি মনে করেন? হ্যাঁ, কৈশোরকালীন যতগুলো সমস্যার মধ্যে সম্মুখীন হয় আমাদের কিশোরীরা, তার মধ্যে হচ্ছে মাসিকের সমস্যাটা অন্যতম। প্রথমেই যেটা যে মাসিক হওয়া, আমরা বলি মিনারকি, এটা যে হয় সেইটা, তো এটার বয়স নিয়ে নানান সময় নানান জনের হচ্ছে নানান রকম মানে প্রশ্ন থাকে, যেটা বললেন টাবু আছে এরকম। তারপরে আশেপাশের কারো হয়ে গেলে, যার না হয় তার হচ্ছে মা বাবা কিন্তু খুব চিন্তিত হয়ে পড়ে এবং সেও আসলে মানসিকভাবে চিন্তিত হয়ে পড়ে। তো এইটা একটা সমস্যা, যে সময় মতো হওয়া, যেরকম এটাতে একটা খুশির ব্যাপার থাকে, আর সময় মতো না হওয়া যেটা, এটা অনেক ধরনের সমস্যা করে। এটাকে ধরেন প্রথমে যেটা যে প্রাইমারি অ্যামিনোরিয়া বলা হয়, যে একদম যার মাসিক হয় নাই কিন্তু মাসিক হওয়ার হচ্ছে বয়স হয়েছে, যেরকম 14 বছরে না হলে তার হয়তো সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার ডেভেলপ করেছে কিন্তু 14 বছরে হলো না, আবার 16 বছর পর্যন্ত এটা যে সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারও ডেভেলপ করলো না, তারপরে মাসিকও হলো না, তখন কিন্তু এটাকে বলা হয় হচ্ছে প্রাইমারি অ্যামিনোরিয়া। তো প্রাইমারি অ্যামিনোরিয়ার অনেকগুলো কারণ থাকে, সেই কারণগুলো হচ্ছে হরমোনাল থাকে, তারপরে অ্যানাটমিক্যাল মানে যে অর্গানগুলো আছে সে অর্গানগুলোর সমস্যা থাকে, কিছু জেনেটিক সমস্যাও থাকতে পারে, কিছু এনভায়রনমেন্টাল সমস্যা আছে, সেগুলোর জন্য কিন্তু প্রাইমারি অ্যামিনোরিয়া হয়। তো এটা এক ধরনের সমস্যা হয়। আরেকটা সমস্যা হয় হচ্ছে যে মেনার্কি তার হলো, মানে মাসিক হলো, কিন্তু মাসিকটা অনিয়মিত। সাধারণভাবে যে 5 থেকে 6 দিন মাসিক থাকে, 30 দিন পর পরে হয়, এটা হচ্ছে মানে মানে স্বাভাবিক ব্যাপার। তো এরকম যদি না হয়, কারো হয়তো 21 দিনে হয়ে গেল, কারো হয়তো 10 দিন পরেই হয়ে গেল, কারো হয়তো একদম কন্টিনিউয়াস হলো, মানে একেবারেই অনিয়মিত যেটা, এইটা তার সঙ্গে কিন্তু আরও থাকতে পারে মানে বেশি বেশি যাওয়া, যেটা হচ্ছে পিউবার্টি মেনোরেজিয়া বলা হয়। মানে কৈশোরকালীন সময়ে যখন পিউবার্টি হয়, বয়ঃসন্ধিকালে যদি মাসিকে রক্তের পরিমাণ বেশি হয়, সেটা একটা সমস্যা হতে পারে। এবং বেশি কিন্তু এই সমস্যাটাই, যে কৈশোরকালীন হচ্ছে মেনোরেজিয়া, যেটা মানে বেশি বেশি রক্ত যায় সেটা, আর আরেকটা হচ্ছে অনিয়মিত মানে রক্ত যায়। আমি একটু অধ্যাপক কোহিনুর বেগমের কাছে জানতে চাই, সমাধানগুলো আসলে কি হবে সেক্ষেত্রে, উনি যে সমস্যাগুলো বললেন? ও যে প্রথম শুরু করছে যেটা দিয়ে মাসিক সময় মতো না হওয়া, ইদানিংকালে একটা জিনিস লক্ষণীয়, কারো আগে হয়ে যায়, 8.5 বছর 9 বছর পিরিয়ড হয়ে যায়, ওই ধর কোনো কারণ নাই, শুধু হাইজিন মেনটেন করবে বা মা বাবা ওকে কাউন্সিলিং করবে। কিন্তু যদি দেরি করে হয়, 16 বছর হয়ে গেছে হয় না, তখন কিছু ইনভেস্টিগেশন ওই ট্রিটমেন্টের দিকে যেতে হবে, কারণ খুঁজতে হবে, কারণের ট্রিটমেন্ট। কিন্তু অনিয়মিত মাসিক যেটা, সে সম্পর্কে একটু বলি। মেনার্কির পরে, মেনার্কি মানে যখন মাসিক শুরু হয় সেটাকে বলে মেনার্কি। মেনার্কির পরে 2-3 বছর মাসিক একটু অনিয়ম থাকতে পারে, 2 ধরনের অনিয়ম, দেরি করে হতে পারে, 2 বছর 2 মাস 3 মাস পর হতে পারে, ডোন্ট ওয়ারি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু যদি এমন হয় যে শুরু হয়েছে থামে না বা খুব প্রলং ব্লিডিং, তাহলে ট্রিটমেন্ট দরকার আছে। সেই ক্ষেত্রে কিছু আয়রন ভিটামিন কাউন্সিলিং এবং কিছু ব্লিডিং কমার ওষুধ দেওয়া যেতে পারে, এটা একটা। আর যদি এমন হয় যে অনেক দিন, অনেক লম্বা দিন মাসিক বন্ধ, তাহলে চিকিৎসা লাগবে, এগুলো একটা। আর একটা সমস্যা হলো যেটা গুলশান বলেন, হলো পেট ব্যথা, মাসিকের সময় পেট ব্যথা করে, এইটাও খুব ফ্যালাসি আছে। পেট ব্যথা করাটা খুব খারাপ জিনিস না, কিন্তু যদি না সারে সাধারণ ওষুধে, তাহলে একটা আলট্রাসাউন্ড করে দেখতে হবে যে ওভারিতে কোনো সিস্ট হয়েছে নাকি বা এন্ডোমেট্রিওসিস মতো কিছু আছে নাকি, তাহলে চিন্তা করার কোনো কারণ নেই, শুধু ব্যথার ওষুধ খেলেই কাজ হবে। এই 3-4টা ব্যাপার মাসিকের গন্ডগোলের সময়, কিন্তু আসলে ইগনোর করার কোনো সুযোগ নেই, যেটাই হোক, যে কোনো কিছু যেটা স্বাভাবিকের চাইতে একদম যদি খুব লম্বা দিন মাসিক বন্ধ, সেটাও ইম্পর্টেন্ট। এবং ওই মাসিক বন্ধের সঙ্গে খুব ওজনটা বেড়ে যাচ্ছে মেয়েটা, তাহলে সেটা পিসিওডি, সেটাও চিন্তার বিষয়। যে এগুলি সামঞ্জস্য একসাথে করতে হবে। তবে অলওয়েজ যদি কোনো সমস্যা মনে হয়, গো টু ফিজিশিয়ান, তারা সেটা চিন্তা করে নিতে হবে। আমি একটু গুলশান আপার কাছে জানতে চাই যে মাসিককালীন সময় একটা অপুষ্টি এবং রক্ত স্বল্পতা দেখা যায় অনেকের, এটাও আসলে অনেক পরিবার বুঝতে পারে না, অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবার তো আরও বুঝতে পারে না, সেখানে আমাদের দেশে তো প্রান্তিক অঞ্চলেও এরকম আছে। তো সেই জায়গাগুলোর মানে সমাধানটা কিভাবে হবে, বা এটা আসলে কিভাবে বোঝা যাবে লক্ষণগুলো?
হ্যাঁ, বাংলাদেশে কিন্তু অপুষ্টি এবং কৈশোরকালীন সময়ের অপুষ্টি একটা সমস্যা। কারণ আমাদের দেশে 43% কিশোরীরা হচ্ছে মানে রক্ত স্বল্পতায় ভোগেন। তো ওই কিশোরীর যখন আবার মাসিক হয়, যে পরিমাণেই রক্ত যাক না কেন, সেই রক্ত যাওয়ার পরিমাণটা যদি তার নিউট্রিশন খাবারের মধ্যে যদি এটা কভার করতে না পারে, তাহলে দেখা যায় যে পরবর্তীতে মাসিক হলে আরও হচ্ছে এটা মানে রক্ত স্বল্পতা দেখা দেয়। তো রক্ত স্বল্পতার যে মেইন কারণগুলোর মধ্যে দেখেন একটা হচ্ছে অপুষ্টি। পুষ্টিকর খাবার খেতে হবে, সুষম খাবার খেতে হবে, আয়রন কন্টেইনিং যেগুলো আছে সেগুলো খেতে হবে, প্রোটিনও খেতে হবে, ফ্যাটও খেতে হবে, মানে সুষম খাবার, শাক সবজি মাছ মাংস সবগুলো মিলেই যেটা হচ্ছে সেইটা হচ্ছে খেতে হবে। তো এইটা যদি না খায় তাহলে দেখা যায় যে অপুষ্টিতে ভোগে। কারণ এটা দেখা যায় যে আমাদের দেশেও কিন্তু এখন মানে বাচ্চারা মানে বাইরে হচ্ছে ফাস্ট ফুড বেশি খায়। এই ফাস্ট ফুডগুলো কিন্তু কখনোই সুষম খাবার না। ফাস্ট ফুডের মধ্যে যে কন্টেন্টগুলো থাকে সেইগুলাতে সে হয়তো তার ওজন বেড়ে যেতে পারে, যার জন্য বাংলাদেশে এখন কিন্তু যেমন আছে অপুষ্টি তেমন আছে হচ্ছে ওবেসিটি, মানে বাচ্চারা ওবেজ হয়ে যাচ্ছে। এবং এই ওবেসিটির কিন্তু প্রধান কারণ এই ধরনের খাদ্যাভ্যাস, তার মধ্যে মানে ফাস্ট ফুড যেটা বেশি। তো এই ধরনের খাবার খেলে তাহলে কিন্তু এটা অপুষ্টিতে ভোগে। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কিন্তু অনেকগুলো স্টেপ নিয়েছে। সেই স্টেপগুলোর মধ্যে এগুলো যদি কেউ গ্রহণ করে সেই স্টেপগুলো, তাহলে কিন্তু এই অপুষ্টির থেকে সে হচ্ছে সেভ হতে পারে। যেরকম সরকারি হাসপাতালগুলোতে কিন্তু আয়রন ফলিক অ্যাসিড সাপ্লাই দেওয়া আছে সেখান থেকে, এবং সেই সরকারি হাসপাতালে অ্যাডোলেসেন্ট কর্নার করেছে। প্রায় 1200 হচ্ছে অ্যাডোলেসেন্ট কর্নার আছে বাংলাদেশে এই সরকারি হেলথ ফ্যাসিলিটিসে। ওইখানে যে যদি কেউ এই আয়রন ভিটামিনগুলো নিয়ে আসে তাহলে কিন্তু দেখা যাবে যে তার এই রক্ত স্বল্পতাটা থাকবে না। তারপরে খাবারের মধ্যে যেটা আছে সেটাও তো আমরা যেরকম যে ইয়েতে যেগুলো হচ্ছে কোস্টাল এরিয়া, সেই এরিয়াগুলোতে দেখা যায় যে মানে তারা যে নির্দিষ্ট খাবারগুলো যেটা সেগুলো হচ্ছে সময় সময় যখন ডিজাস্টার আসে ঝড় বৃষ্টি আসে তখন পায় না। কিন্তু তাদের জন্য কথা হচ্ছে যে তারা যদি ওই সেন্টারগুলোতে যেয়ে এগুলো যদি কালেকশন করে এবং সেটা যদি খায় তাহলে কিন্তু সে এটা রক্ত স্বল্পতার থেকে রক্ষা করতে পারে। এবং আসলে এটার অ্যাওয়ারনেসও কিন্তু জরুরি। সবাই জানে কিনা যে সরকারি হসপিটালে এটা পাওয়া যায়, সেক্ষেত্রে গণমাধ্যমেরও ভূমিকা রয়েছে এবং অবশ্যই আরও সচেতনতা বাড়াতে হবে। অধ্যাপক কোহিনুর বেগম, আপনার কাছে একটু জানতে চাই, আমাদের অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি আমরা, যে এই যে কৈশোরকালীন শারীরিক অনেক সমস্যা নিয়ে আমরা কথা বললাম, একই সাথে মানসিক সমস্যাটাও তো আছে, মনের অসুখের একটা ব্যাপার আছে। এবং এই সময়টা আমি বলছিলাম শুরুতেই যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু এটা। তো কৈশোরকালীন মানসিক সমস্যাগুলো আসলে কিভাবে, এখনকার প্যারেন্টস তো আসলে মানে যারা আছে বাবা মা সবাই অনেকেই চাকরি করে, তো সেই জায়গা থেকে আসলে কেয়ারটা কেমন হবে? আমি আসলে প্রথমে একটু বলি নাই যে আমরা কৈশোর কোন টাইমটাকে বলছি, সেটা হলো 10 থেকে 19 বছর। এই টাইমটাকে আমরা কিশোর কৈশোর বা কিশোর বলছি। এটা গুরুত্ব কি? গুরুত্ব হলো না সে চিলড্রেন বাচ্চা, না সে অ্যাডাল্ট। দেখা যায় সে তার চেঞ্জিং, তাই এটা একটা ট্রান্সফর্ম হবার একটা জোন। তখন সে অ্যাডাল্টও নিজেকে ভাবে, আবার কেউ যদি তার কাছে অ্যাপ্রোচ করে সে বলে না তুমি এটা বুঝবে না, তুমি ছোটো মানুষ। আবার যখন বুঝতে আসে তোমার তুমি বড় হয়ে যায়, এখন ধূপ মারা কাজে এই যে একটা ডাইলেমা, এটার মধ্যে সে পড়ে যায়। সেজন্য সে মেন্টালি লেবাইল থাকে। লেবাইল মানে আনস্টেবল থাকে। তো তার প্রতি খুবই গুরুত্ব দিতে হয় এই সময়টায়। তাই কী করতে হবে, তার ফিজিক্যাল চেঞ্জ হয়। সে বলে এই যে তো আমাকে তো ছিল না চেঞ্জগুলি, হঠাৎ করে কেন এগুলি হতে হবে, সে চিন্তায় পড়ে যায়। যে এটা কাউন্সিলিংয়ের ব্যাপার আছে, তো কাউন্সিলিং শুরু করতে হবে ঘরের থেকে। বাবা মা যদি থাকে, কোনো বড় বোন থাকে, কোনো থাকে, অথবা স্কুলে গেলে স্কুলের টিচারের কাছ থেকে এগুলি চিন্তা করতে হবে। তারপরে সে অ্যাডজাস্ট করতে পারে না, অনেক সময় অ্যাডজাস্ট করতে পারে না স্কুলে, তখন সেটাও স্কুলের টিচার থেকে শুরু করে ঘরের সবাইকে বলতে হবে না এটা নর্মাল, এই চেঞ্জটা নর্মাল। আবার যখন আরেকটু বড় হয়, মানে লেট অ্যাডোলেসেন্ট, ধরো 15 থেকে 18, তখন তার রেসপন্সিবিলিটি এসে যায়, ঘরের প্রতি রেসপন্সিবিলিটি। ধরো গ্রামের সবাই তো আর বাবা আমার টাকা নাই, তারা একটা চাকরি করতে চায়, একটা ইনকাম, এটা একটা তার জন্য একটা মেন্টাল চিন্তা। তো বিভিন্ন রকম মেন্টাল তারা ভোগে। সেজন্য কী করণীয় আছে আমাদের, যারা আমরা গার্জিয়ান, যারা বাসার বাবা মা কিংবা স্কুল টিচার কিংবা পিয়ার্স, তাদের সবারকে
খুব টেন্ডার কেয়ার দিয়ে হ্যান্ডেল করতে হবে। যেগুলি ফিজিওলজিক্যাল তোমার এগুলি চিন্তা করার কোনো কারণ নাই, তুমি অ্যাডজাস্ট করতে পারবা। আর যদি সেরকমই হয়, খুব বেশি সমস্যা হয়, খুব বেশি সমস্যা, তাহলে কোনো সাইকোলজিস্টের একটা কাউন্সিলিংয়ের বা একটা ট্রিটমেন্টের ব্যাপার নিতে হবে। শুরুটা করতে হবে আসলে পরিবার থেকে। হ্যাঁ, করতে শুরু করতে পরিবার থেকে। নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, আর ধন্যবাদ ডিবিএল কর্তৃপক্ষকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম এবং আমরা আসলে দেখলাম যে আমরা মেন্টর এবং মেন্টির সম্পর্কের জায়গাটা তো দেখলামই, এবং যখন আমরা একটা বিষয় নিয়ে কৈশোরকালীন সমস্যার সমাধান এবং স্বাস্থ্যের যে বিষয়গুলো, তখন কিন্তু আমরা দেখলাম যে তারা একে অন্যের পরিপূরক হয়ে কিন্তু উত্তর দিচ্ছেন। এবং আপনারা এতক্ষণ শুনলেন, নিশ্চয়ই আপনারাও উপকৃত হয়েছেন আমাদের এই অনুষ্ঠান দেখে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ডিবিএল ফার্মা হেলথ গাইড মাই মেন্টর এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি।